আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ৪৫ বছর আগে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা খুব শিগগিরই যুগোপযোগী করে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। একই সঙ্গে ১২ বছর আগে জাতীয় শুদ্ধাচার নীতিমালাটি হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে বর্তমান সরকারের আমলের দ্বিতীয় সচিব সভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বিকেল 4:30টায় মন্ত্রিসভা কক্ষে শুরু হওয়া এই সভা চলে প্রায় 2 ঘণ্টারও বেশি। এতে অর্ধশতাধিক সচিব অংশ নেন। সম্প্রতি উচ্চ আদালত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব বিবরণী জমা দিতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালাটি হালনাগাদের নির্দেশনা দিয়ে 3 মাসের সময় দেয়। মূলত এরই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। সভায় বাজেট বাস্তবায়ন নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। গত সভার বাস্তবায়ন অগ্রগতিটা আমরা আলোচনা করেছি, আমরা শুদ্ধাচার বিষয়ে কিছু আলোচনা করেছি, আমরা বাজেট বাস্তবায়ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের আরেকটি ছিল হলো নির্বাচনী ইশতেহার নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলো নিয়ে আলোচনা, আর এছাড়া বেসিক আমরা কিছু ব্যক্তিগত আমাদের যে দাপ্তরিক কাজে যেসব মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সেই নির্দেশনাগুলো যেন সবাই যত্ন সহকারে সিরিয়াসলি অনুসরণ করে সে ব্যাপারে তাদেরকে অ্যাডভাইস দেওয়া হয়েছে। সরকারি ব্যয় কৃচ্ছ সাধনের লক্ষ্যে নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পরিপত্রে বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ করা অর্থের ব্যয় সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ বিভাগে জারি করা পরিপত্রে বলা হয়, সব ধরনের গাড়ি, জাহাজ ও বিমান কেনা বন্ধে নির্দেশ দেওয়া হলেও 10 বছরের বেশি পুরনো মোটরযান প্রতিস্থাপনে অনুমোদন নিয়ে অর্থ ব্যয় করা যাবে। এছাড়া সরকারি অর্থে সব ধরনের বৈদেশিক ভ্রমণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে ভ্রমণ অত্যাবশ্যকীয় হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। চলতি অর্থ বছরে পরিচালন বাজেটের আওতায় বিভিন্ন অর্থনৈতিক কোড থেকে কত অর্থ ব্যয় করা যাবে তার দিক নির্দেশনাও দেওয়া হয়েছে পরিপত্রে। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর নিয়মিত আপিল করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা সে প্রশ্নও রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে যখন রাজপথে আন্দোলন চলছে, তখন হাইকোর্টের রায় আপাতত বহাল রাখল আপিল বিভাগ। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি মুলতবি করা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। চেম্বার যে অর্ডার, সে অর্ডার এখনো বহাল আছে। নেক্সট যে পর্যন্ত শুনানি না হবে সে পর্যন্ত এভাবে বলবৎ থাকবে। এখন মুক্তিযোদ্ধার যে 30% যে কোটা, যে বিধানটি ইতিপূর্বে ছিল, সেটা বলবৎই থাকবে আপাতত শুনানি না হওয়া পর্যন্ত। জাজমেন্টটি এখনো নামেনি। অ্যাটর্নি জেনারেল সাহেব তখন বলেছে কোর্ট বলে সিপি করার জন্য, অ্যাটর্নি জেনারেল বলেছে না এটা দীর্ঘ সময় লাগবে, তখন কোর্ট বলেছে না আমি সংশ্লিষ্ট জাজকে বলে দেব দ্রুততম সময়ের মধ্যে এটা নামানো। এ সময় অ্যাটর্নি জেনারেল স্ট্যাটাস কো চান, উল্লেখ করেন আন্দোলনের কথা। সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে, এমন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট রায়ের ক্ষেত্রে যে পরিবর্তনটা, এটাকে এত আর্জেন্সি কি, বাইরে যে আন্দোলন হচ্ছে এটাও কেন দরকার? তখন অ্যাটর্নি জেনারেল বলেছে বলে না, আসলে এটার সাথে আমাদের সাথে কোনো নেক্সাস নাই। এই ইস্যুটা না সেটেল না হওয়ার কারণে আসলে সরকারিভাবে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে। 5 বছর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গেল 5 জুন রায় দেন হাইকোর্ট। এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আগামী বৃহস্পতিবার আপিল শুনানির দিন ধার্য রয়েছে। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। আগামী শনিবার দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ মিছিল, রোববার ক্লাস পরীক্ষা বর্জন সহ বেশ কিছু নতুন কর্মসূচি ঘোষণা করে চতুর্থ দিনের আন্দোলন স্থগিত করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে দাবি আদায়ের পক্ষে স্লোগান দেয় তারা। বিস্তারিত দেখুন খান আলামিনের রিপোর্টে।
বৃষ্টি উপেক্ষা করে কোটা প্রথা বাতিলের দাবিতে সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মুক্তিযুদ্ধের সন্তানদেরকে যদি ওনারা কোটা দেয়, আমাদের কোনো দাবি নাই, কারণ একজন বাবা মারা গেছেন মুক্তিযুদ্ধ করে, উনি মুক্তিযোদ্ধা, তো ওনার ছেলে মুক্তিযুদ্ধের হিসাবে পাইতে পারে, কিন্তু ওনার নাতনি, ওনার ছেলের জামাই, মেয়ের জামাই, প্রজন্ম স্পেস আছে 1% কোটা, 1% জনগণ, ওরা ওইটার জন্য ওনারা 30% কোটা রাখছে। মেধা থাকা সত্ত্বেও একটা স্টুডেন্ট সে তার প্রপার যেই মেরিট দিয়ে সে চান্স কোথাও পেল না, তখন তার কি হবে? এটা আমাদের সাথে মেধাবীদের সাথে অন্যায়ের শামিল, কারণ যদি 56% কোটা থাকে 44% দিয়ে মেধাবীদের সাথে, এটা প্রহসন ছাড়া আর কিছুই না। সন্ধ্যা 6টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে চতুর্থ দিনের কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেয় 4 দফার আন্দোলন অব্যাহত রাখার। আন্দোলনকারীরা জানান শনিবার দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল হবে। রোববার সারা দেশে বর্জন করা হবে ক্লাস পরীক্ষা। শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কে আটকা পড়ে অসংখ্য যানবাহন। তবে এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধায় কিছু সময় পর অবরোধ তুলে নেয় তারা। একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয় তারা। একই দাবিতে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পদযাত্রা ও সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করে কোটা বাতিলের দাবি জানায় তারা। 18 কোটি জনগণের একটি সুশৃঙ্খল গঠনতান্ত্রিক দেশে 3% মানুষের জন্য 56% কোটা নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আসলে মেধা দিয়ে যে নিয়োগের যে নীতিটা প্রচলন করা হয়েছিল 2018 সালে, সেটা যেন পুনর্বহাল করা হয়। তো আমাদের দাবি একটাই, আমরা 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে একটি সুষ্ঠু কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে এই কোটা প্রথার একটি সুষ্ঠু সমাধান হোক। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা চালু ছিল। পরে সরকার তা প্রত্যাহার করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করে, যেটি হাইকোর্টের আদেশে বন্ধ হয়ে গেছে। খান আলামিন, RTV, ঢাকা। সার্বজনীন পেনশন প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষক নেতারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আলোচনার জন্য বৃহস্পতিবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে শিক্ষক নেতাদের বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। সরকারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সামনে অবস্থান নেয় শিক্ষকরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর চাপিয়ে দিয়ে চরম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আমরা সহসাই আশা করছি যে এটি সমাধান হবে। জাতির অপূরণীয় ক্ষতি হচ্ছে। একটা মুহূর্ত শিক্ষা কার্যক্রম একটা দেশের বন্ধ থাকতে পারে না। শিক্ষক নেতারা জানান, যৌক্তিক আন্দোলনে সরকার সাড়া না দেওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যে প্রত্যয় স্কিমটা করা হয়েছে সেখানে শিক্ষা মন্ত্রণালয়কে রাখা হয় নাই, এমনকি আমাদের কোনো স্টেক হোল্ডার, আমাদের কোনো শিক্ষক প্রতিনিধিও রাখা হয় না কখনো। সারা মাসে এতগুলো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, সময় হচ্ছে না, সত্যি দুঃখজনক এবং এটা সত্যি গ্রহণযোগ্য হতে পারে না আমাদের জন্য। আমাদের আন্দোলন কন্টিনিউ করবে, আমাদের আলোচনার জন্য সবসময় প্রস্তুত। একই দাবিতে জাহাঙ্গীরনগর, বরিশাল, ময়মনসিংহ সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রয়েছে। বিপুল দেবরায়, RTV, ঢাকা।
ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান তার স্ত্রী ও সন্তানদের 1019% জমি ও 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত। এদিকে প্রায় 10 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বড় বড় সাংবাদিককে কিনেই তারপর এসেছি, সব থেমে যাবে, খবরটি মিথ্যা বানোয়াট বলে দাবি করেছেন ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে এসে তিনি এই কথা বলেন। এ সময় তিনি দাবি করেন কখনো সাংবাদিক কেনার কথা কারো সঙ্গে বলেননি। ছাগলকাণ্ডের 14 দিন পর গত 27 জুন জনসম্মুখে আসেন লাকি। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিক কিনে রায়পুরায় আসার কথা বলেন। এমন খবর গণমাধ্যমে প্রচার হয়। ঢাকার সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি এরকম কথা বলি নাই। তাই যারা মিডিয়া কর্মী এবং সাংবাদিকদের এরকম ভুল তথ্য দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্য নিয়ে উপস্থাপন করবেন, আপনারা সমাজের দর্পণ। আমি আশা করব সত্যটা প্রকাশ করবেন। উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলায় স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নেত্রকোনা এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও অব্যাহত বৃষ্টিতে মৌলভীবাজারের 3টি উপজেলা আবারও প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। দেশের বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, আবার কোথাও অবনতি হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি দ্রুত বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের 80,000 মানুষ। আইত্রে বাড়িতে পানি উঠলো, কোনো বাজার ঘাট করা পারতেছি না। হাঁস মুরগি চড়াই এগুলা তো মনে করেন যাইতেছে চলে, পালার মতো ব্যবস্থা নাই। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়ে 40,000 মানুষ পানিবন্দী। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জায়গা ও আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। আজকে সকালবেলা নিচে ছিল, দিনে দিনে আঙনে উঠে গেল। পানি জোরে এলে তখন এগুলো আমাদের সবগুলো ভাসি যাবে, তখন আমাদের কোনো আটকানোর মতো ক্ষমতা নেই আর। সিরাজগঞ্জে বিপদসীমা ছুঁয়েছে যমুনার পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। জামালপুরেও সব নদ নদীর পানি বেড়েছে। চরাঞ্চলে বন্যার পানি ঢোকায় চরম দুর্ভোগে মানুষ। ভারী বৃষ্টির কারণে রংপুরের তিস্তা, ঘাগট সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ভাঙন ঝুঁকিতে অনেক এলাকা। পানিবন্দী চরের প্রায় 10,000 পরিবার। নদীর ভাঙন নিয়ে তো আমরা খুব দুশ্চিন্তায় আছি। এখন এই যে আমরা থাকবো কোথায়, যাবো কোথায়। এই এমপি এসে ও এমপি এসে এই কর্ম ও কর্ম অবশ্য কোনো কাজেই নাই, উদ্দেশ্যই নাই। উজানের ঢল কমে যাওয়ায় লালমনিরহাটে তিস্তার পানি আরো কমেছে। এদিকে নেত্রকোনায় নদ নদীর পানি না বাড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মানবেতর জীবনযাপন করছে দুর্গতরা। সিলেটে সুরমা কুশিয়ারার পানি 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ কমছে না দুর্গতদের। বৃষ্টি কম হওয়ায় সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। 10 দিন আগে এক বন্যা গেছে, এখন এই বন্যা থেকে আমরা খাইতে এখন উঠতে পারি নাই, এখন আবার একটা বন্যা। মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা। এদিকে সিলেট, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নুসরাত জাহান সিনথি, আরটিভি। মেট্রো রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তবে গত 1 জুলাই থেকে মেট্রোর উপর ভ্যাট আরোপ হয়েছে। চলতি মাস থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা শুরু করতে হবে মেট্রো পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিকে। কিন্তু ভ্যাটের টাকা যাত্রীর ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে কিনা সেই সিদ্ধান্ত
এখনো হয়নি। এটি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হচ্ছে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে এনবিআর, মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ ও ডিএমটিসিএল এর প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভ্যাট সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। চলমান গ্যাস বিদ্যুৎ সংকটের মধ্যে খানিকটা সুখবর দিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জানালেন, আগামী 2-1 দিনের মধ্যে বিদ্যুৎ আর চলতি মাসের 15 তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে গ্যাস সরবরাহ। দুপুরে সচিবালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি অর্থ বছরে জ্বালানি বিভাগে মূল লক্ষ্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। এছাড়া চলতি জুলাই মাসেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে সরকার চুক্তি করতে যাচ্ছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। গেল 2 সপ্তাহ বেশি সময় ধরে সারা দেশে চলছে গ্যাস সংকট। সংকটে সে মাত্রা ছুঁয়েছে বাসাবাড়ি থেকে শুরু করে কলকারখানা, এমনকি রাস্তা পর্যন্ত। রাজধানী জুড়ে সেই সংকটের মাত্রাটা আরো খানিকটা বেশি, বিশেষ করে গ্যাসে চালিত যানবাহন নিয়ে বেশ বিপাকে চালক মালিকরা। থেকে দাঁড়ায় আছি, এখনো গ্যাস পাচ্ছি না। এদিকে বসে খুব তাড়াহুড়া করতেছে, জানি না কোন সময় গ্যাস পাবো। 3 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নেই আমরা, তাও ঠিক মতো পাই না। সারাদিন বেড়ে 2 ঘন্টা গ্যাস 4 ঘন্টা লাগে, তাহলে আমরা জমা দেবো কেমন আর আমাকে নিজের চলবো কিভাবে? গ্যাসের পাশাপাশি সংকট চলছে বিদ্যুতেও। তবে চলমান গ্যাস বিদ্যুতের সংকটের খবরের মধ্যে আশার বার্তা দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে আমাদের পায়রা শুরু হয়ে গেছে, আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। আরেকটা বড় বিষয় আপনারা জানেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং বিদ্যুতের যে দামে আমরা বিক্রি করি তার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। বিশেষ করে এবার ডলারের দামের তারতম্যের কারণে কিন্তু ফারাকটা আরো বেড়ে গেছে। সচিবালয়ে বাজেট পরবর্তী এই সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে গ্যাস উত্তোলন আর বিদ্যুৎ সরবরাহের দিকে মনোযোগী হবে জ্বালানি বিভাগ। আমরা যে অতিবৃষ্টি দেখতেছি, আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যে অগস্ট সেপ্টেম্বরের দিকে যে বড় বন্যা যদি হয় তাহলে আমাদের কি প্রস্তুতি থাকা দরকার। আপনারা দেখেছেন গত 1 মাস যাবৎ বিদ্যুতের প্রচন্ড ঘাটতি ছিল বিভিন্ন এলাকাতে। আমরা এগুলো চিন্তা করে সামনের ভবিষ্যতে যাতে আরো কমিয়ে নিয়ে আসা যায় সেটার ব্যবস্থার জন্য কিন্তু বাজেটের টাকা বেশিরভাগই অর্থ খরচ হবে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে মহেশখালীতে আরও একটি গ্যাস লাইন ও 2টি ভাসমান এলএনজি টার্মিনাল করার জন্য চুক্তি হবার কথা জানান মন্ত্রী। এছাড়া এক প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত গ্রাহক পর্যায়ে বাড়ছে না বিদ্যুতের দাম। সময় অনুযায়ী আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করেছি, এই পর্যন্ত 2বার করেছি। এখন বাকি অ্যাডজাস্টমেন্ট এটা হবে এবং সেটা সময় মতো হবে। আমরা যখন সরকার আমাদেরকে বলবেন সে অনুপাতে হবে। মারফ্রেজা, টিভি, ঢাকা। পাবনা ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জনের প্রাণ গেছে। রাত 9টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কের ঈশ্বরদীতে চিনিকলের সামনের রাস্তায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকশী হাইওয়ে থানা পুলিশের ওসি আশিস কুমার সেনাল জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এর আগে দুপুরে নাটোরের লালপুরে মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে মা রুবিনা খাতুন ও মেয়ে রোকেয়া নিহত হয়েছে। লালপুর থানার ওসি নাসিম আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তিস্তা বাংলাদেশের নদী, এতে কোনো প্রকল্প হবে নাকি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। তিস্তা নিয়ে চীন ভারতের মধ্যে কোনো দূরত্ব নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ টিকাব আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফর 2 দেশের কৌশলগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। চীন বাংলাদেশের সর্বোচ্চ নির্ভরযোগ্য অংশীদার। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়েও চীনের পরিকল্পনা আছে, যথাসময়ে তা ঘোষণা করা হবে। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের প্রস্তাব দিয়েছিলাম আমরা। যে কোনো সিদ্ধান্ত আমরা সম্মান করব। এ প্রকল্প নিয়ে এখন আমরাও বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায়। ভারতের সঙ্গে একসাথে কাজ করতে রাজি আছে চীন। অতএব তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ডিজিটাল ইকোনমি, শিক্ষা, গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র হাতিয়ার। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও মিথ্যাচার করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ কারণে তারা জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার মুক্তি কোনো রাজনৈতিক বিষয় না, এটি আইনগত বিষয়। বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দেয়। বর্তমান সরকার দুর্নীতিবাজদের সরকার। জনগণ চায় না বলেই ক্ষমতায় থাকতে তাদের হাত করে রেখেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শুধু আওয়ামী লীগের অধিকার প্রতিষ্ঠা করে দেশকে অনাচার অনিয়ম অত্যাচারে ঠেলে দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তারা। এদিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের সাথে দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আমাদের দেশের জিনিসপত্র দিয়ে দেয়া অনাচার অনিয়ম অত্যাচার এবং অসৎ যত কর্মকাণ্ড রয়েছে সব কিছুতে পুরো দেশটাকে একটা গ্রাস করে ফেলার মতো অবস্থা হয়েছে। এই দেশ এইভাবে চলতে পারে না। এটা এমন একটা সরকার, এরা তস্কর দখলদার জোর করে ক্ষমতা নিয়েছে, সবাইকে দুর্নীতিবাজ বানাবার চেষ্টা করছে। একটা সরকারের আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে, এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে। যাকে প্রধান সেনাপতি বানানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। যিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তার দুর্নীতির কাহিনী এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। রাতের সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।